গার্মেন্টসের কৃত্রিম তন্তুর ওপর কর আরোপে বাধার মুখে পড়বে পোশাক রফতানি, শঙ্কা ব্যবসায়ীদের। তুলা নির্ভরতা কমানোর পরামর্শ অর্থনীতিবিদদের। মধ্যপ্রাচ্যে যুদ্ধের পরও চট্টগ্রাম শাহ আমানতে যাত্রী পরিবহনের রেকর্ড। অস্থিরতার প্রভাবে বাতিল হয় 238টি ফ্লাইট, ক্ষতি হয় 30 কোটি টাকা। শিল্পাঞ্চল বঞ্চিত বরিশালে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার উদ্যোগ। বাস্তবায়ন হলে বাণিজ্যিক হাবে রূপান্তরের সম্ভাবনা। নিজ জেলাতেই লাখো মানুষের কর্মসংস্থানের আশা। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। আইনগত কোনো নিষেধ আছে? না, আইন অবশ্যই আছে। আপনি বসেন। বগুড়ায় অবৈধ সিগারেট কারখানায় অভিযানের 3 সপ্তাহেও হয়নি মামলা। কাস্টমস ও ভ্যাট কার্যালয়ের রহস্যজনক নীরবতা। অসঙ্গতির খোঁজ নিতে গিয়ে গণমাধ্যম কর্মী হেনস্থার অভিযোগ। এবং যুক্তরাষ্ট্রে বাড়ছে ক্রেডিট কার্ডের বিলের বোঝা। চলতি বছর প্রথম প্রান্তিকে বিলের হার 13% বেশি। 2008 সালের আর্থিক মন্দার পর সর্বোচ্চ, তথ্য নিউ ইয়র্ক ফেডের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। তৈরি পোশাকের কাঁচামাল কৃত্রিম তন্তুর উপর কর আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে। বাধার মুখে পড়বে উচ্চ মূল্যের পোশাক রফতানি। এমন যুক্তি তুলে ধরে নতুন অর্থ বছরের বাজেটে শুল্ক আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বস্ত্রকল মালিকরা। বিশ্ববাজারে ম্যানমেড ফাইবার বা কৃত্রিম তন্তুর তৈরি পোশাকের চাহিদা প্রায় 70%। তবে ফাস্ট ফ্যাশনের যুগে এখনও তুলা নির্ভর পোশাকেই ঘুরপাক খাচ্ছে বাংলাদেশের রপ্তানি আয়। এতে রপ্তানির পরিমাণে এগিয়ে থাকলেও পণ্য মূল্য বিবেচনায় এগোতে পারছে না তৈরি পোশাক শিল্প। এমন অবস্থার মধ্যেই 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে পলিয়েস্টার স্টাপল ফাইবারের ওপর 5% আমদানি শুল্ক আরোপের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী, যা মূলত কৃত্রিম আঁশের সুতা ও কাপড় উৎপাদনের প্রধান কাঁচামাল। এতে ডুবতে থাকা স্পিনিং খাত আরও বড় হুমকির মুখে পড়বে বলে মনে করছেন উদ্যোক্তারা। সুতা এক্সপোর্ট করি ইন্টারন্যাশনাল বাজারের সাথে মিলে, এখন লোকাল বাজার থেকে 5% ট্যাক্স দিয়ে র মেটেরিয়াল আমদানি করে যদি আমি এক্সপোর্ট করতে চাই, দেখা যাবে পিএসএ, পিসি, সিবিসি এই ধরনের পণ্যে আমরা আগেও বাইরের সাথে পারতাম না, আমাদের গ্যাপ কিন্তু আরো অনেক বেড়ে যাবে। পোশাক খাতে কৃত্রিম আঁশের সুতার চাহিদার প্রায় 20% স্থানীয়ভাবে পূরণ করতে পারেন বস্ত্রশিল্প মালিকরা। তাদের দাবি, পলিয়েস্টার ফাইবারে শুল্ক আরোপ হলে সুতার উৎপাদন খরচ বাড়বে, বিশ্ববাজারে কমবে প্রতিযোগিতা সক্ষমতা। এ অবস্থায় স্থানীয় শিল্প সুরক্ষায় শুল্ক আরোপের বিপরীতে প্রণোদনা দেওয়ার পরামর্শ তাদের। বিটিএমএ এটা তাদের সর্ট অফ সেক্টরে পড়বে, কারণ এটা তো ফাইবার আনা হবে, ফাইবার সেটাকে স্পিন করবে। বাংলাদেশে এখনো কিন্তু অতটা আপনার মানে স্পিন করার মতন ক্যাপাসিটি ইজ লিমিটেড। ফাইবারের যে রিকোয়ারমেন্ট তার 20 ভাগ প্রোডাকশন করার ক্যাপাবিলিটি বাংলাদেশের বর্তমানে আছে। যেহেতু 80 ভাগ আমাকে আমদানি করতে হবে, সেহেতু এই ধরনের ট্যাক্স ব্যারিয়ার আবার 80 ভাগ আমদানি করার উপর কিন্তু রিস্ক হলো। এবং আমরা কিন্তু দিন দিন এই সুতাটা ভবিষ্যতে বিদেশ থেকে সুতাই আমদানি হবে, প্রোডাকশন করার কোনো প্রয়োজন হবে না। চীন, ভিয়েতনামের মতো উচ্চমূল্যের পোশাক প্রস্তুতকারকদের কাতারে আসতে স্থানীয় কাঁচামাল উৎপাদনে সক্ষমতা অর্জন না হওয়া পর্যন্ত ম্যানমেড ফাইবারে শুল্ক আরোপের যৌক্তিকতা দেখছেন না অর্থনীতিবিদরা। ভিয়েতনাম যে টেকনোলজি ব্যবহার করছে, লাওস, কম্বোডিয়া যে টেকনোলজি ব্যবহার করছে, চীন যেটা ব্যবহার করছে, সেই টেকনোলজিতে আপনাকে যেতে হবে, সেই র মেটেরিয়ালসে আপনাকে যেতে হবে। না হলে কিন্তু আপনার পোশাকের যে বাজারটা, ইউরোপের যে বাজারটা, মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারটা, এই বাজারটা কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। বিটিএম এর তথ্য, 2025-26 অর্থ বছরে 26,000 কোটি টাকার সুতা আমদানি করেছে বাংলাদেশ, যার 25 থেকে 30% কৃত্রিম তন্তু। MS আরেফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন বিটিএম এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। জনাব রাজীব হায়দার, আপনাকে এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমাদের সহকর্মীর যে প্রতিবেদনটি আমরা দেখলাম, তার পরিপ্রেক্ষিতে যদি বলি যে কাঁচামাল ও প্রযুক্তির সীমাবদ্ধতার কারণে আমরা জানি যে বাংলাদেশ পলিয়েস্টার ফাইবারের একটি বড় অংশ বিদেশ থেকে আমদানি করতে হয়। শুল্ক আরোপ হলে কি প্রভাব পড়বে এর উপরে?
আসলে আমাদের পলিশ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনি জানেন আমাদের টেক্সটাইলের ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন আমাদের ইনভেস্টমেন্ট প্রায় $23 বিলিয়ন বর্তমানে। সো এত বড় একটা আমাদের গার্মেন্টসের রপ্তানি বৃদ্ধি প্রায় $45 বিলিয়ন উপরে হয়েছে। এটার পিছনে এই খাতের অপরিসীম। আমরা যে কাঁচামালটা লাগে আমরা সরবরাহ করে থাকি। এখন পলিস্টার ফাইবার হলো ম্যানমেড ফাইবার। পৃথিবীতে এখন ট্রেনটা ম্যানমেড ফাইবার বেশি ধাবিত হচ্ছে। সেক্ষেত্রে ম্যানমেড ফাইবার পলিস্টার ফাইবার আগে আমাদের ছিল 1%, যেটা এই বছরে এটাকে 5% কাস্টমস ডিউটি করার প্রস্তাব করা হয়েছে। আমি মনে করি এটা আসলে আমাদের বস্ত্র শিল্পের জন্য এই উদ্যোগটা সাপোর্টিভ না, কারণ আমাদের দেশে আসলে পলিস্টার ফাইবার উৎপাদন হয় না। এটা সম্পূর্ণভাবে আমদানি নির্ভর। আমাদেরকে এটা বাইরে ইম্পোর্ট করে আনতে হয়। দেশীয় সক্ষমতাটা গড়ে ওঠেনি। কিছু উদ্যোক্তা ইনভেস্ট শুরু করেছে। যতক্ষণ পর্যন্ত সক্ষমতাটা গড়ে না উঠবে আমাদের 100% ইম্পোর্ট ডিপেন্ডেন্ট থাকতে হবে। এমত অবস্থায় যদি আমরা জিনিসটা বাইরে থেকে আমাদের ইম্পোর্টের উপর আরোপ করা হয়, তাহলে আমাদের কষ্ট বেড়ে যাবে। ফাইনাল প্রোডাক্ট কম্পিটিটিভ হবে না, এবং যার ফলে আমরা এক্সপোর্ট অর্ডারের যে মার্কেটটা এটাই কিন্তু আমরা কম্পিটিটিভ হব না, এবং আমাদের দেশগুলো এই ক্ষেত্রে আমাদের থেকে একটা বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাবে। আমি মনে করি এটাকে 5% কমিয়ে 1% করে নেওয়া উচিত। আমি যোগ করতে যাচ্ছি যেটা যখন পলিস্টার ফাইবার লোকালি প্রোভাইড করার ক্ষমতা তখন আমরা এই ব্যাপারে চিন্তা করতে পারি। সে পর্যন্ত যেসব মিল পলিস্টার ফাইবার উৎপাদন করবে তাদেরকে একটা আলাদা ইনসেনটিভ দেওয়া যেতে পারে ওনাদেরকে উৎপাদনে আসার জন্য। জনাব রাজীব হায়দার, আমরা এই প্রসঙ্গে আপনার সঙ্গে আবার কিছুক্ষণের মধ্যে যুক্ত হওয়ার চেষ্টা করব। আপনাকে একটু কিছুক্ষণের জন্য থামাচ্ছি। আমরা একই প্রসঙ্গে ফিরছি কিছুক্ষণ পর অন্যান্য খবরের পরে। দর্শক, আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হয়েছিলেন বিটিএম এর সাবেক পরিচালক জনাব রাজীব হায়দার। আমরা চেষ্টা করব আবারও তার সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার। এবার অন্যান্য খবর। মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যে অস্থিরতার পাশাপাশি নানামুখী জটিলতা সত্ত্বেও গত 5 মাসে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে 7,800 ফ্লাইটে 7,60,000 যাত্রী পরিবহনের রেকর্ড করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অবশ্য মধ্যপ্রাচ্যের যুদ্ধে 1.5 মাসে 238টি ফ্লাইট বাতিল হওয়ায় অন্তত 30 কোটি টাকা আয় কম হয়েছে সংস্থাটির। সাক্ষাৎ ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে ইন্টারন্যাশনাল ফ্লাইট বলতে ওমানের মাস্কাট, সৌদি আরবের জেদ্দা ও মদিনা, আরব আমিরাতের দুবাই, শারজা এবং আবুধাবি। আর চলতি বছরে মার্চের শুরু থেকে ইরানের সঙ্গে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধের ফলে মধ্যপ্রাচ্যের বিমানবন্দরগুলো ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়, বিমান চলাচল মারাত্মকভাবে বাধাগ্রস্ত হয়। বাতিল হওয়ার কারণে যে জট সৃষ্টি হয়েছে প্যাসেঞ্জারের, পরবর্তীতে ফ্লাইট বাড়তি দিয়ে এবং অনেক সময় চার্টার করে এই লোকগুলোকে বাংলাদেশ থেকে মধ্যপ্রাচ্যে গমন করার ব্যবস্থা করা হয়। তারপরও মে পর্যন্ত 3,245টি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পাশাপাশি 3,72,237 জন যাত্রী পরিবহন করেছে শাহ আমানত বিমানবন্দর। সিভিল এভিয়েশন সদর দপ্তরের গাইডলাইন অনুযায়ী এবং আমাদের মন্ত্রণালয়ের গাইডলাইন অনুযায়ী আমরা সমন্বয় করে এই যাত্রীগুলিকে আস্তে আস্তে আমরা বিদেশে পাঠানোর ব্যবস্থা করি। চলতি বছরের জানুয়ারি মাসে 660টি এবং ফেব্রুয়ারি মাসে 630টি আন্তর্জাতিক ফ্লাইট ওঠানামা হলো। যুদ্ধের মাস হিসেবে চিহ্নিত মার্চে 671টি, এপ্রিলে 685টি এবং মে মাসে 652টি ফ্লাইট ওঠানামা করেছে। 2025 সালের পুরো বছরে 8,124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল শাহ আমানত
বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। প্রতি আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার ক্ষেত্রে 5 থেকে 6 লাখ টাকা রাজস্ব অর্জন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। যখন তারা যেতে পারছিলেন না, তারা যেন এয়ারপোর্টে এসে নানা ধরনের হয়রানিতে না পড়ে, আমরা আমাদের এয়ারলাইন্সের প্রতিনিধিদের সাথে বসে আমরা একটা কোঅর্ডিনেশন সেল গঠন করি। চলতি 2025-26 অর্থ বছরের মে পর্যন্ত 11 মাসে 246 কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সত্ত্বেও গত 26 বছর ধরে প্রতি বছর 15 লাখ বেশি যাত্রী পরিবহন করে চমক সৃষ্টি করেছে এই বিমানবন্দর। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। দর্শক, বিরতির আগে আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাকের কাঁচামাল কৃত্রিম তন্তুর উপর শুল্ক আরোপের বিষয়টি। আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন বিটিএম এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হায়দার। আবারও যাচ্ছি আলোচনায়, যুক্ত হচ্ছি তার সঙ্গে। জনাব রাজীব হায়দার, আপনাকে আরও একবার এ সময়ের বাণিজ্যে স্বাগত জানাচ্ছি। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম যে শুল্ক আরোপ হলে কি প্রভাব পড়বে। একটু বিষয় যুক্ত করে আরেকটা জিনিস জানতে চাচ্ছি যে পলিয়েস্টার ফিলামেন্ট তৈরির স্পিনিং মিল বাংলাদেশে তো কম, স্থানীয়ভাবে উৎপাদন 20% মতো। এই সক্ষমতা বাড়াতে আপনাদের কোনো উদ্যোগ আছে কিনা, থাকলে সেই উদ্যোগগুলো কি? অ্যাকচুয়ালি আমার মনে হয় এখানে কিছু আমাদের তথ্যগত বিভ্রাট থাকতে পারে। আপনি যেটা বললেন যে আসলে পলিস্টার চিপস আর একটা হলো পলিস্টার স্টেপল ফাইবার। আমার জানা মতে এখনো এই আমাদের যেই পলিস্টার স্টেপল ফাইবার তৈরি করার এবং পলিস্টার চিপসের তৈরি করার সক্ষমতা 20 ভাগে পৌঁছেনি বলে আমি মনে করি। এটা আমি আপনাকে একদম তথ্যমূলক ডাটা প্রোভাইড করতে পারবো আমার অ্যাসোসিয়েশন থেকে। এবং এই জিনিসটার যেহেতু সক্ষমতা আমরা এখনো সেভাবে গড়ে উঠতে পারেনি, এই জন্য এখন যে পলিস্টার স্টেপল ফাইবারের উপর আমাদের যে ডিউটিটা আরো বৃদ্ধি করা হলো, কাস্টমস ডিউটি, এটার ব্যাপারে আমরা বাজেটের পরে আমাদের ফিডব্যাক এবং প্রতিক্রিয়া জানিয়েছি এবং বলেছি যে আমাদের ম্যানমেড ফাইবারের ক্ষেত্রে আমাদের যেই ক্যাপাসিটি এনহ্যান্স করার যেই প্ল্যানিংটা আমরা করছি বা আমাদের বিভিন্ন মিল যেই ইনভেস্টমেন্ট করছে যে পলিস্টার স্টেপল ফাইবার থেকে সুতা এবং কাপড় উৎপন্ন করার ব্যাপারে, সেক্ষেত্রে বেসিক র মেটেরিয়াল পলিস্টার স্টেপল ফাইবারের উপরে যদি ডিউটি আরোপ করা হয় তাহলে সেটা আসলে আমাদের প্রতিযোগিতার সক্ষমতাটাকে অনেকাংশে হ্রাস করবে। সো আমার মনে হয় এই জায়গাতে আমাদেরকে আরেকটু ভেবেচিন্তে ডিসিশনটা নিতে হবে। এখন এরকম কোনো শুল্ক বাড়ানোর ডিসিশনটা নেওয়া উচিত না, কারণ এটা আমাদের ইনভেস্টমেন্টটাকে নিরুৎসাহিত করবে সামনে। জি, ব্যাংক খাতের একটা বিষয় আসতে চাই যে প্রস্তাবিত বাজেটে ব্যাংক গ্যারান্টির বিপরীতে বন্ড সুবিধায় মূল্য সংযোজনের ন্যূনতম 20% শর্ত তুলে দেওয়া হচ্ছে। আপনার কি মনে হয় আপনাদের খাতে এর প্রভাব কেমন পড়ছে বা কেমন হবে? এটা ভয়াবহ প্রভাব পড়বে। ধন্যবাদ এটা প্রশ্নটি আপনার কাছ থেকে আসার জন্য। এটা নিয়ে আমরা একটা সংবাদ সম্মেলনে করেছি গত 20 তারিখে এবং সেখানে আমরা খুব বিটিএম এর তরফ থেকে খুব জোরালোভাবে যুক্তি উপস্থাপন করা হয়েছে যে এই আইনটি আসলেই আমাদের দেশীয় বস্ত্র ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রির জন্য আত্মঘাতী এবং এটা কোনোভাবে কাম্য হতে পারে না। আপনি ব্যাংক কারো বন্ড সুবিধা না থাকলে উনি ব্যাংক গ্যারান্টির ভিতরে যে কোনো কাঁচামাল মানে কাপড় বা সুতা আমদানি করে আমদানিকৃত মূল্যের উপর থেকে যে কোনো বেশি মূল্যে উনি এক্সপোর্ট করলে ওনার আর এখানে কোনো বাধ্যবাধকতা থাকবে না। তো উনি যদি 100 টাকার কাপড় এনে ভ্যালু এডিশন না করে 101 টাকা এক্সপোর্ট দেখিয়ে দেন তাহলেই তার তাহলে আইনগতভাবে তার আর কোনো সমস্যা থাকলো না। কিন্তু এই যে ভ্যালু এডিশন আমি করলাম না, 30 ভাগ মিনিমাম ভ্যালু এডিশন করার যে বাধ্যবাধকতাটা উঠিয়ে দেওয়া হলো, এতে কিন্তু কি হবে যে আমাদের দেশীয় বস্ত্রকল এবং সুতাকলগুলো এমনি এখন পলিসি সাপোর্টের জন্য একে একে মিল রুগ্ন হচ্ছে, অনেক মিল বন্ধ হয়ে গেছে। এখন এটা যদি আবার এস্টাবলিশড হয় বা এটা যদি ইমপ্লিমেন্ট হয় তাহলে আমাদের টিকে আছে যে মিলগুলো সেগুলো আমার মনে হয় আর চালানো যাবে না। কারণ ভ্যালু এডিশন যদি না করি আমি 100 টাকার কাপড় এনে 100 টাকা এক্সপোর্ট দেখিয়ে দিই, তখন কিন্তু এই যে বন্ডের মাল লোকাল মার্কেটে বিক্রি করার যেই একটা অসাধু কিছু চক্র কাজ করে, সেটা কিন্তু আমি প্রকারান্তরে আবার এই সুবিধার ইউটিলাইজ করে আমাদের দেশীয় বাজার বিদেশি দ্রব্য দিয়ে সয়লাভ হয়ে যেতে পারে এবং এটাতে আমাদের দেশীয় শিল্প কারখানাগুলোর অস্তিত্ব বিপন্ন হবে। সো আমাদের
বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশন এই বাধ্যবাধকতা তুলে দেওয়ার ব্যাপারে জোরালো আপত্তি জানিয়েছে এবং এখানে অবশ্যই ভ্যালু এডিশন 30% থাকতেই হবে। এখানে আরেকটা জিনিস যোগ করে রাখি, আমরা যখন এলডিসি থেকে গ্র্যাজুয়েশন করব তখন কিন্তু আমাদের ডাবল স্টেজ ট্রান্সফরমেশন এবং বিভিন্ন দেশের জন্য ভ্যালু এডিশন ম্যান্ডেটরি হবে আমাদের এক্সপোর্ট সেই দেশে বজায় রাখার জন্য। এখন আমাদের দেশীয় বস্ত্র এবং সুতাকলগুলো যদি সক্ষমতা হারায় ফেলে এবং আমাদের যদি প্রতিযোগী না থাকতে পারি আমরা, তাহলে শেষ পর্যন্ত ভ্যালু এডিশন কিন্তু বাংলাদেশ চাইলেও করতে পারবে না এবং এলডিসি উত্তরণের ক্ষেত্রে কিন্তু সেটা আমাদের এক্সপোর্ট খাতের জন্য একটি বড় ধাক্কা হবে বলে আমি মনে করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমরা আলোচনা করছিলাম তৈরি পোশাক খাতের নানা বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন বিটিএম এর সাবেক পরিচালক প্রকৌশলী রাজীব হলদার। দর্শক, এবার জানাবো ঢাকার পুঁজিবাজারের খবর। সরাসরি চলে যাচ্ছে ডিএসই এর ওয়েবসাইটে। দর্শক, এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টার লেনদেন হয়েছে ঢাকার পুঁজিবাজারে। এই 1.5 ঘন্টার লেনদেনে আমরা যদি একটু দেখি, 3 সূচকে এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। খুব বড় ধরনের পরিমাণ বাড়েনি 3 সূচকে, তবে আমরা দেখছি প্রধান সূচক এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টা লেনদেনে 4.78 পয়েন্ট বেড়ে 5724.54 পয়েন্টে রয়েছে। সরিয়া সূচক ডিএসই এস সূচক, এই সূচকটি 0.61 পয়েন্ট বেড়ে 1157.57 পয়েন্ট রয়েছে। বাছাইকৃত সূচক ডিএস30 সূচক, সেই সূচকেও পয়েন্ট বেড়েছে, পয়েন্ট কমেছে 0.55 এবং পয়েন্ট রয়েছে বাছাইকৃত সূচকে 2162 পয়েন্ট। এবং আমরা যদি একটু দেখি যে কত টাকা লেনদেন হয়েছে আজকে ঢাকার পুঁজিবাজারে, এখন পর্যন্ত 509.79 লাখ টাকা ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে। লেনদেনের দৌড়ে কোন কোম্পানিগুলো এগিয়ে আছে সেই চিত্র একটু দেখাতে চাই। টপ 20-তে 1 নম্বরে রয়েছে ভেক্সিমকো। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে লেনদেন করেছে 46.23 লাখ টাকা। 2 নম্বরে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স, 3 নম্বরে আইপিডিসি, 4 নম্বরে মালিক স্পিন এবং 5 নম্বরে রয়েছে ব্যাংক খাতের একটি কোম্পানি ব্র্যাক ব্যাংক। এখন পর্যন্ত ঢাকার পুঁজিবাজারে যে 1.5 ঘন্টা প্রায় লেনদেন হয়েছে, সেই 1.5 ঘন্টার লেনদেনে কিছুটা মিশ্র প্রবণতাই দেখা যাচ্ছে। 2 সূচকে ঊর্ধ্বমুখী প্রবণতা এবং বাছাইকৃত সূচকে রয়েছে নিম্নমুখী প্রবণতা। বগুড়ায় কোটি টাকার অবৈধ সিগারেট কারখানায় অভিযানের পর 19 দিনেও নেই মামলা। রহস্যজনক নীরবতায় কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়। আর সিলগালা করা কারখানার পাশেই চলতে দেখা গেছে একই অবৈধ কারখানার কার্যক্রম। অভিযানের অসঙ্গতির বিষয়ে জানতে বগুড়া কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। কিন্তু অফিসে প্রবেশের আগেই বাধার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। লিখিত অনুমতির কথা বলে আটকে দেওয়া হয়, পরে করা হয় হেনস্থাও। শাহাদুল ইসলামের ক্যামেরায় আব্দুল্লাহ ওয়ালের রিপোর্ট। আপনাকে মানা করছি না ভাই, আপনাদের এক কথা বুঝতে হবে। পারমিশন নিয়ে আসবেন, গেছে তো আনবে তো, বুঝতে বলছে আপনি বসেন। অভিযানে অসঙ্গতির অভিযোগের বিষয়ে তথ্য জানতে বগুড়া কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ে যায় সময় সংবাদ। রুমের সামনে যাওয়া যাবে না? না কেন? লিখিতভাবে জানায় দিবে যে এই ব্যাপার, এই জন্য আমি আসছি, তখন সে পারমিশন দিবে দেখা করার জন্য। তবে অফিসের মূল ফটকে গণমাধ্যম কর্মীদের আটকে দিয়ে জানানো হয় প্রবেশের জন্য লিখিত অনুমতি প্রয়োজন। পরে রিসিপশনে থাকা উপপরিদর্শক ও এক দালালের হেনস্থার মুখে পড়েন গণমাধ্যম কর্মীরা। আপনি বসেন এখানে, আমি আবার পারমিশন নিয়ে যাচ্ছি। আপনি বসতে বলছে আপনি বসেন। দীর্ঘ সময় অপেক্ষা ও হয়রানির পর অবশেষে কথা বলতে রাজি হন কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। উপপরিদর্শক পরিচয় আমাদেরকে জানিয়েছেন এই অফিসে প্রবেশ করতে হয়, সেক্ষেত্রে আসলে সেই কর্মকর্তার লিখিত অনুমতি নিয়ে এই অফিসটিতে প্রবেশ করতে হবে। গত 9 জুন বগুড়া সদর উপজেলার শিকারপুরের একটি অবৈধ সিগারেট কারখানায় অভিযান চালায় কাস্টম, এক্সাইজ ও ভ্যাট বিভাগ। জেলার উপকমিশনার শামীম উল আলমের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে 6 লাখের বেশি নকল সিগারেট, বিপুল পরিমাণে তামাক এবং উৎপাদন যন্ত্রপাতি জব্দ করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করা হয়। তবে অভিযানের 19 দিন পেরিয়ে গেলেও প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এখনো কোনো মামলা দায়ের হয়নি। আরও বিস্ময়কর বিষয় হলো, সিলগালা করা গোডাউনের আশেপাশের আরেকটি গোডাউনে এখনো নির্বিঘ্নে চলতে দেখা গেছে একই অবৈধ সিগারেট কারখানার কার্যক্রম। গোডাউন হচ্ছে আপনার ওই যে ওনাদের মঞ্জু, হেলাল, শাইনুর, এরা 3 ভাইয়ের। 22 তারিখে একটা মামলা হয়েছিল প্রতিষ্ঠানের বিরুদ্ধে না, কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। ওখানে কোনো কিছু জব্দ হয়েছে কিনা সেটা আমার জানা নাই। তবে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তার দাবি আইনি প্রক্রিয়া মেনে রাজশাহী বিভাগীয় কার্যালয়ে একটি প্রতিবেদন পাঠানো হয়েছে। তবে এর পক্ষে গণমাধ্যম কর্মীদের কোনো কাগজ সরবরাহ করতে পারেনি কর্তৃপক্ষ। যেটা হয়েছে এটা আসলে জন্য আমি একটু দেখবো জিনিসটা, বাট এটার জন্য আমি দুঃখিত আগেই। হ্যাঁ, বাট সাংবাদিক ভাইদের জন্য আমাদের দরজা সবসময় খোলা। মামলার যে ইস্যুটা, এটা আমরা একটা কাস্টমস বিভাগীয় মামলা করব এবং বিধিমালা অনুযায়ী আমার 1 মাস সময় আছে।
অবৈধ মালামাল হাতে নাতে আটকের পর মামলা দায়েরের গড়িমসি হওয়ার সুযোগ নেই বলে জানান জেলার সর্বোচ্চ এই আইন কর্মকর্তা। মজুতকারী যে তার বিরুদ্ধে মামলা আনয়ন করতে হবে এবং সেই মামলাটা যত তাড়াতাড়ি সম্ভব থানায় নিয়ে যেয়ে মামলাটা করতে হবে। নামবিহীন অবৈধ এই সিগারেট কারখানায় গত 22 ফেব্রুয়ারি রাতে অভিযান চালিয়ে নকল সিগারেট জব্দ করেছিল বগুড়া সদর থানা পুলিশ। পরদিন সদর থানা পুলিশের উপপরিদর্শক আব্দুল্লাহ সাদিক বাদী হয়ে থানায় মামলাও দায়ের করেন। অথচ একই ধরনের অভিযানে কাস্টম এক্সাইজ ও ভ্যাট মামলার বিষয়ে 19 দিনে কোনো অগ্রগতি না থাকায় উঠেছে নানা প্রশ্ন। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। নদীপথের সহজ যোগাযোগ আর অপার সম্ভাবনাময় বরিশাল, কিন্তু দীর্ঘদিনেও শিল্পাঞ্চল না থাকায় অনেকটা পিছিয়ে দক্ষিণের এই জনপদ। অবহেলিত এই অঞ্চলের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে পূর্ণাঙ্গ ইপিজেড গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে এই জনপদই হয়ে উঠবে দেশের অন্যতম প্রধান বাণিজ্যিক হাব। বিস্তারিত অপূর্ব রিপোর্টে। নদীপথের সহজ যোগাযোগ ব্যবস্থা আর ফাঁকা বিশালাকার জমি, প্রকৃতির সবটুকু আশীর্বাদ থাকলেও বরিশাল বরাবরই পিছিয়ে শিল্পাঞ্চল খড়ায়। কর্মসংস্থানের খোঁজে প্রতি বছরই হাজারো শিক্ষিত যুবক যুবতীদের পাড়ি জমাতে হচ্ছে নিজ জেলার বাইরে। তবে অবহেলিত দক্ষিণাঞ্চলের ভাগ্য বদলাতে সরকারের নতুন উদ্যোগে আশার সঞ্চার হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই জনপদে একটি পূর্ণাঙ্গ ইপিজেড নির্মাণের ঘোষণা দিয়েছেন। যারা গ্রাজুয়েশন কমপ্লিট করে গেছে বরিশাল থেকে, তাদের কর্মসংস্থানের কারণে ঢাকা উঠতে হয়েছে। নতুন পরিবেশে যে কাজ করার একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। বরিশালে যে ইপিজেড করার পদক্ষেপ নিয়েছে, নিজের বিভাগ থেকে আমরা নিজেদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো। এই মহাপরিকল্পনা সফল করতে জমি অধিগ্রহণ, গ্যাস সরবরাহ ও উন্নত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে ঢাকার সঙ্গে সরাসরি সড়ক যোগাযোগ থাকায় প্রকল্পটি বাস্তবায়ন হলে কাছাকাছি দূরত্বের পায়রা সমুদ্র বন্দরে পণ্য আমদানিতে ব্যবসায়ীদের সবচেয়ে বড় সুবিধা দেবে বলছেন স্থানীয় অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। দেখতে চাই, আমরা চাই এমন একটি ব্যবস্থা আছে যার মধ্যে দিয়ে শিল্পের বিকাশ ঘটুক। সবকিছু মিলিয়ে ইপিজেডকে যদি বাস্তবায়ন করতে হয়, টেকসই কর্মসংস্থানের একটা স্থান হিসেবে যদি বিনির্মাণ করতে হয়, তাহলে এই বিষয়গুলোকে জোরালোভাবে বাস্তবায়ন করতে হবে। বরিশালে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল স্থাপনে সরকার যথেষ্ট আন্তরিক। শিগগিরই প্রকল্পটি আলোর মুখ দেখবে জানায় বিভাগীয় প্রশাসন। শিল্পায়নের দরকার আছে, শিল্পায়ন দিক থেকে আমরা অনগ্রসর। তা সেক্ষেত্রে ইপিজেড যদি হয় তাহলে অবশ্যই আমাদের অর্থনীতির একটা বিস্তার ঘটবে, বেকার সমস্যাও দূর হবে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর 2022 সালের জরিপ অনুযায়ী কর্মসংস্থানের অভাবে বরিশালের স্থানীয় প্রায় 19% মানুষই ঢাকায় স্থানান্তরিত হয়েছেন, যার সিংহভাগই তরুণ ও কর্মজীবী। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দেখছেন এ সময়ের বাণিজ্য। দেশের ইন্টেরিয়র ডিজাইনের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে স্বীকৃতি দিতে অনুষ্ঠিত হয়েছে বার্জার অ্যাওয়ার্ড ফর ইন্টেরিয়র ডিজাইন 2025-এর পুরস্কার বিতরণী। গেল বৃহস্পতিবার রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এই অনুষ্ঠানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় সম্মাননা। এবছর প্রফেশনাল ও অ্যামেচার এই দুই বিভাগে জমা পড়ে 208টি প্রকল্প। এর মধ্যে 7টি প্রকল্পকে পুরস্কৃত করা হয় আর 2টি প্রকল্পকে দেয়া হয় কমেন্ডেশন অ্যাওয়ার্ড। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরেণ্য স্থপতি অধ্যাপক শামসুল ওয়ারেস, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রূপালী হক চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিশ্ববাজারে কমছে যোগাযোগ অবকাঠামো তৈরিতে দরকারি শিল্পপণ্য বিটুমিনের দাম কমার তালিকায় আছে লেড, অ্যালুমিনিয়াম, কোবাল্ট, টিন ও পলিইথিলিনও। দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্য বলছে সড়ক অবকাঠামো তৈরিতে দরকারি বিটুমিনের বিশ্ববাজার বর্তমানে নিম্নমুখী। প্রতি মেট্রিক টন সোমবার বেচাকেনা হয়েছে $583.84। এক মাসের ব্যবধানে দাম কমেছে 11.39%। দাম কমেছে গাড়ির ব্যাটারি, গোলাবারুদ ও তারের খাপ তৈরি ও সুরক্ষায় বিশ্বব্যাপী ব্যাপক চাহিদায় থাকা পণ্য লেডের মাস ব্যবধানে 5.10% বেড়ে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $1,909.60। উড়োজাহাজ, মহাকাশযানের বডি নির্মাণ থেকে শুরু করে তৈজসপত্র তৈরিতে চাহিদায় থাকা অ্যালুমিনিয়ামের দামও নিম্নমুখী। প্রতি টন এই ধাতু বিক্রি হচ্ছে $3,199। মাস ব্যবধানে 7.97% কমে আরেক শিল্পপণ্য টিন বিক্রি হচ্ছে $50,383।
নিম্নমুখী পলিইথিলিনও 1 মাসের ব্যবধানে 13.27% দাম কমে প্রতি মেট্রিক টন বিক্রি হচ্ছে $1011.75। অন্তরা সেন, সময় সংবাদ। সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী, আমরা সরাসরি যাচ্ছি সেখানে। সিদ্ধান্ত গ্রহণ করছি আমরা, সেজন্যই আমি সকলকে আবার আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই। মাননীয় স্পিকার, স্বাভাবিকভাবেই দেশের আইন কানুন, রাষ্ট্র ব্যবস্থা, সরকার ব্যবস্থা, সংসদীয় ব্যবস্থা, যেভাবে যেটাই বলি না কেন, আজকে যে কারণে আমরা সকলে এখানে একত্রিত সেটি হচ্ছে বাজেট উপস্থাপন। খুব স্বাভাবিকভাবেই রাষ্ট্র ব্যবস্থায় বাজেট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। মাননীয় স্পিকার, সংসদের সময় অত্যন্ত মূল্যবান। আমরা দেশের অতীত, বর্তমান, ভবিষ্যৎ নিয়ে অনেক আলোচনা করেছি, অনেক বক্তব্য রেখেছি। অতীত কি হয়েছে, ভালো মন্দ কি হয়েছে, আমি সেই ডিবেটে আর যাব না। আমাদেরকে অবশ্যই সামনে চলতে হবে, আমাদেরকে অবশ্যই, আমরা অতীতে দেখেছি দুঃখজনকভাবে একটি চিত্র বারবার দেখেছি আমরা, সেটি হচ্ছে যত না আমরা ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেছি তার থেকে বেশি আমরা অতীত নিয়ে আলোচনা করেছি। মাননীয় স্পিকার, আমি মনে করি আজকে দেশের প্রত্যেকটি মানুষ চায় যে আমরা ভবিষ্যৎ নিয়ে কথা বলবো। সেজন্যই মাননীয় স্পিকার, এই যে বাজেট সেশন, এই বাজেট সেশনকে বিশেষ করে যেহেতু আমি সরকারি দলের সদস্য, সেই জন্য আজকে আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে। সংসদে কথা বলছেন প্রধানমন্ত্রী, আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। প্রধানমন্ত্রীর বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেখছেন সময়ের বাণিজ্য, সঙ্গেই থাকুন। সময়ের বাণিজ্য। 16 বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে আরও কঠোর আইন করেছে অস্ট্রেলিয়া সরকার। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে দূরে রাখতে এমন পদক্ষেপ। নতুন নিয়ম অনুযায়ী আইন মানতে ব্যর্থ হলে সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোকে সর্বোচ্চ $9.90 কোটি জরিমানা করা হবে। 2025 সালের ডিসেম্বর থেকে 16 বছরের কম বয়সীদের জন্য ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউব সহ 10টি বড় সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে। কিন্তু সরকারি তদন্তে দেখা গেছে অনেক শিশু এখনও এসব প্ল্যাটফর্ম ব্যবহার করছে। এর জেরে ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক ও ইউটিউবের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটির সরকার। এই ছিল সময়ের বাণিজ্যে। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। পর দুপুর 12টার সময় সংবাদ নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গেই থাকুন সময়।